ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয়। কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো, কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ, আবার কখনো গো হত্যার অভিযোগে পিটিয়ে হত্যা। এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল। আসসালামু আলাইকুম। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অবস্থা খুবই ভয়াবহ। কয়েকদিন ধরে ওইখানে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো ওইটাকে সম্পূর্ণ রিভার্স করে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, ওইখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম ইন্ডিয়ায় একটা বড় রকমের মুসলিম গণহত্যা হবে। আজকের ভিডিওটাও সেম ক্যাটাগরির। এখানে আমি আপনাদেরকে আরো একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো যে ইন্ডিয়াতে আসলেও কেন মুসলিম গণহত্যাটা হবে এবং আমি কোন এভিডেন্সের উপর ভিত্তি করে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। ওইটাই মূলত এই ভিডিওতে আপনাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করার। মসজিদে আগুন। ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তাল আরেক রাজ্য হরিয়ানা। গদি মিডিয়া বারবার মিথ্যাচার করছে, তারা ছড়াচ্ছে যে এখানে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। হ্যাঁ, মুসলিমরা নাকি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, এভাবে গুজব ছড়াচ্ছে গদি মিডিয়া। কিন্তু আমরা এখানে এসে দেখতে যেটা পেলাম যে বিজেপি আরএসএস এর লোকজন তারা কিন্তু হামলা চালাচ্ছে। হ্যাঁ, বিজেপি আরএসএস এর লোকজন সঞ্জয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে এবং তারা আজকে বাড়ি ছাড়া। আর গদি মিডিয়া সেটাকে দেখানো হচ্ছে, গদি মিডিয়ায় দেখানো হচ্ছে যে মুসলমানদের অত্যাচারে নাকি তারা বাড়ি ছাড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাহির থেকে যারা কি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিস্তারিত একের পর এক ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। গদি মিডিয়া বারবার মিথ্যাচার করছে, তারা ছড়াচ্ছে যে এখানে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। হ্যাঁ, মুসলিমরা নাকি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, এভাবে গুজব ছড়াচ্ছে গদি মিডিয়া। কিন্তু আমরা এখানে এসে দেখতে যেটা পেলাম যে বিজেপি আরএসএস এর লোকজন তারা কিন্তু হামলা চালাচ্ছে। হ্যাঁ, বিজেপি আরএসএস এর লোকজন সঞ্জয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে এবং তারা আজকে বাড়ি ছাড়া। আর গদি মিডিয়া সেটাকে দেখানো হচ্ছে, গদি মিডিয়ায় দেখানো হচ্ছে যে মুসলমানদের অত্যাচারে নাকি তারা বাড়ি ছাড়া। কিন্তু আসলে বিজেপি আরএসএস তাদের বাড়িতে অত্যাচার করেছে, তাদের বাড়িতে হামলা করেছে, আর সেজন্যই তারা কিন্তু বাড়ি ছাড়া। তারা কি বলছেন, তাদের পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। একটু যদি বলেন। কথাটা হলো, এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে। তো এই নিয়ে কিছু শিক্ষক, কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মিটিং করেছিলাম সকালে হাই স্কুলে, আলিনাস্করপুর হাই স্কুলে। তারপরে ওখান থেকে কথা হলো, কমিটি গঠন করার পর কি বৈকাল 4টার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব। গ্রামে গিয়ে জনসাধারণকে অক্সিজেন যোগাবো, কি কেউ গুজবে কান দিবে না, শান্তিতে ঘুমাও। এই বার্তাটা নিয়ে আমরা 4টার দিকে বেরিয়েছিলাম জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে। আমি একটা তৃণমূল করি, কিন্তু আমি আগে জনগণকে ভাবি কি আমার জনগণ এলাকার সুস্থভাবে বসবাস করুক। সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম। কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয়, তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো কি অ্যাটাক হবে। তা আমি বললাম আমি তো এলাকার স্বার্থে একটা ভালো কাজ করেছি, যদি মারো আমি বাড়ি থেকে বেরোবো না। আপনি শান্তি মিছিল করার জন্য আপনার বাড়িতে অ্যাটাক? হ্যাঁ, শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম। এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাগ, কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করে দেয়, মুসলিমের সঙ্গে সাপোর্ট হয়ে কাজটা করলো, আমাদের হিন্দু বিরোধী কাজ করেছে। তা আমি যদি এই ধরনের কাজ করে থাকি, অন্যায় হয়, তা আমি জনগণের কাছে একটাই কথা বলছি, আমার যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় তা উঠবো। আমি যদি শান্তির বার্তা দিতে গিয়ে আমার হিন্দু ভাই আমাকে মারে, কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে টর্চার করো, ফায়ারিং করো? 5টা গুলি আমার বাড়িতে চার্জ করেছে। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাবা ওই গুলির আওয়াজে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার বাড়িতে ফ্যান লাইট সব উধাও করে নিয়েছে। মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে, ও হচ্ছে মেন খেলোয়াড়। প্রবীর শাহ ছিল, রঞ্জিত দাস ছিল, নবদাস ছিল, অশান্ত হালদার ছিল, বিজয় হালদার ছিল, সোমেন শাহ ছিল, আরও অনেক বিজেপি নেতৃত্ব, পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়ি অ্যাটাক করেছে। পরিষ্কার ওরা আমার বাড়ি গিয়ে ঢিল পিস্তলের গুলি এটা অনেকই করেছে। তো অশান্ত হালদার একটাই কথা বলছে, দারোগার মতো, সঞ্জয় ভাই বাইরে এসো, দারোগার ক্যাপাসিটিতে অশান্ত হালদার কথা বলেছে। তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি, লাইট অফ করে দিয়েছিলাম। তারপরে ফায়ারিং হয়, ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায়। আপনার ঘরেতেই ছিলেন তখন? হ্যাঁ, আমরা ঘরের ভিতরেই ছিলাম, লাইট অফ করে। এই যে আপনার ঘরেতে ফায়ারিং কারা করলো? বিজেপির কর্মীরা। আমরা তো অন্ধকারে আছি, কে ফায়ারিং করেছে তো আমরা দেখতে পাইনি, কিন্তু ফায়ারিংয়ের আওয়াজ এসছে। তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে শামশেদ বাবু আর প্রশান্ত বাবু গিয়েছিলেন আমার বাড়ি,
কিন্তু টিভিতে দেখাচ্ছে নাকি আপনাদের বাড়িতে সব হামলা করেছে মুসলিমরা। না, মুসলিমের হামলা করেনি, এগুলো একটা মিথ্যা প্রচার করছে। কারণ জানে কি তৃণমূল করছে মানে মুসলিম। তা আমি একটাই জনগণকে বলতে এসেছি, এলাকার মানুষকে, কি আমি তৃণমূল করছি বলে কি মুসলিম? যারা বিজেপি করছে তারা কি মুসলিমের সঙ্গে চলে না? তারা কি কোরবানির মাংস খায় না? তারা কি ঈদ পুজোতে লাড়ু মুরগি দিয়ে বেড়ায় না? তারা কি মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান খেতে যায় না? আমি বলছি ওখানকার যে মেম্বার রঞ্জিত দাস, ওকে জিজ্ঞেস করেন তো নার্গিস মেম্বারের বাড়িতে কদিন আগে বিয়ে খেলো না কেন? আমি হিন্দু ভাইকে বলতে চাইছি, তোমাদের হিন্দু দরদি মেম্বারকে প্রশ্ন করো কি তুমি একটা হিন্দু দরদি মেম্বার হয়ে কেন মুসলিমের বাড়ি বিয়ে খেতে গেলা? কেন লাড়ু মুরগি পুজোতে দিতে গেছো? কেন তুমি কোরবানির মাংস খেয়েছো? আমি একটা কথা জনগণকে বলছি, তোমাদের নেতাকে পরিষ্কার জিজ্ঞেস করো তুমি হিন্দু না আদৌ কি আছো? আমি একটাই কথা বলছি, দেখেন প্রবীর শাহ যে খেলাটা খেলছে এলাকাতে, আমি শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে বলছি, আপনি যে খেলা খেলছেন জনগণকে নিয়ে, আপনার বার্তাতে এসব কাজ চলছে। আপনি কি ধরনের হিন্দু? প্রবীর শাহ হচ্ছে এলাকার লিডার, বিজেপি পার্টির লিডার। ওর উদ্যোগেই এসব মানে এই হচ্ছে। এর আগে বিন্দুপাড়াতে একটা বিধবা মাকে টর্চার করা হয়েছে ওর নেতৃত্বেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমি করবো আপনার কাছে একটাই আবেদন, যারা আমার বাড়ি অ্যাটাক করছে বিজেপির কর্মীরা, তাদেরকে একটু নজরে রাখেন। প্রশাসনকে একটাই কথা জানাবো, আমি বাড়িতে বাস করতে পারি না, আমার বাড়ি ছাড়া, আমার ফ্যামিলি নেই বাড়িতে। এখন ওরা 3-4 বার রাউন্ড মারছে, এখন পর্যন্ত রাউন্ড মেরে চলেছে। প্রশাসনের কাছে একটাই দাবি, আমার বাড়ির সুরক্ষা রাখেন, আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন। বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন, তাই ভয়তে আপনি বাড়ি হ্যাঁ বাড়ি ছাড়া। কিন্তু মিডিয়াতে বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়িতে না, মুসলমান কোনো, এখন তো একটা মরশুম চলছে, কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে? এই ফয়দাতে তো আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা, দিয়ে মুসলিমের ঘরে বয়ে যাবে। কিছুদিন আগে দুর্গাপুজো হলো, দুর্গাপুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী, দিয়ে কিছু ওটাকেই ওরা মুসলিমের উপরে বসে যাওয়ার চেষ্টা করেছিল। বিশাল খেলা খেলছে বিজেপির টিম, এই খেলা বন্ধ করেন। আমি চাইছি, আমরা পার্টি করছি, রাজনীতি করছি, কিন্তু জনসাধারণের জীবনলে খেলাটা বন্ধ করেন। আমি শুভেন্দু অধিকারী একটাই কথা বলছি, আপনি পার্টি করছেন করেন, জীবনলে খেলা করিয়েন না, জীবন লিয়া খেলা করিয়ে না। জনগণ শেষ হয়ে গেল। এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী, অরুষ্কনেতে এলাকাতে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। আমার একটাই দাবি, আমরা সুরক্ষিতভাবে যেন এলাকাতে বাস করতে পারি, জনগণ সুস্থভাবে বসবাস করতে পারে, হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে চলাফেরা করতে পারি, তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি, আবেদন করছি, এই ব্যবস্থা আপনারা করে দেন। আমি জানি বাড়ি করতে পারি, বাড়ি ছাড়া এখন। আপনি, আপনার নাম? সঞ্জয় কুমার দাস, আলী লস্করপুর, শামসানগঞ্জ। ঠিক আছে। ঝামেলা মানে ভালো ঝামেলা হয়েছে, সব মারপিট ধরাধরি, সব পালাপালি লুকা, তাড়াতাড়ি করে পালাছি, সব ঢেল ঝাড়ছে, পাথর ঝাড়ছে, সব এদিকে সব লোক যে সব বাঁচালো আমাদেরকে। কারা বাঁচালো? ওই যে এদিকে আর সব ডিগ্রি মুসলিমেরাই বাঁচালো, এইটুকুনি দেখেছি। মারতে এসেছিল কারা? মারতে কারা এসেছিল তাদেরকে চিনতে পারি না। এলাকার ছেলে? হ্যাঁ, না এই আমাদের এদিকার এলাকার ছিল না, সব ওরাই বাঁচিয়েছে। এলাকার লোকজন? হ্যাঁ, ওই এলাকার লোকের জন্য বাঁচিয়েছে, ওরাই বাঁচিয়েছে। বাইরের লোকজন এসেছিল? হ্যাঁ, বাহিরকার সব, তাদেরকে চিনতে পারি না। তাদেরকে ঢেল ঝাড়ছে, তো আমরা ছেলে ফেলে লুকাতে যাচ্ছি, কান্না করছে। আমার বৌমার পর ঠেঁচ লেগে পড়ে গেল, পায়ে নখ কুদরে গেল। তাই জন্য এটাই আমরা আপত্তি করি, যেখানে আমরা ক্যাম্প চাই, আমার ওইটুকুনি, সবকে আমরা শান্তি চাই। হ্যাঁ, শান্তি চাই, সবকে আমরা শান্তি চাই। আপনি, আপনার বয়স কত? আমার বয়স কতটি হবে এখন, 30-35। যতদিন বেঁচে আছে, হ্যাঁ। কোনোদিন এরকম ঘটনা দেখেছেন? না, কোথাও কোনোদিন ঘটনা দেখিনি। আমরাই প্রথম ঘটনা দেখেই আমাদের শুকিয়ে গেলাম, আমরা ভিতর শুকিয়ে গেছে, কলজা শুকিয়ে গেছে। কোনোদিন জীবনে এখানে এই আলোচনা এসে আমরা এই ঘটনা দেখিনি। সবাই আমরা মিলেমিশে চলেছি, সবাইকে নিয়ে চলেছি, সবাইকে নিয়ে আমরা খেলেছি ধুলেছি। আর এখানে মুসলমানটি সবটি আমাদের ভালো, আমাদের উপকার করেছে, আমাদেরকে তাই থাকতে জায়গা দিয়েছে আমাদেরকে, যে তোমরা এখানে থাকো, তোমরা ভয় করিও না। হ্যাঁ, এখানকার মুসলিমরা ভালো, আমাদেরকে থাকতে জায়গা দিয়েছে, আমাদেরকে জল খেতে দিয়েছে। আমরা শুকিয়ে যাচ্ছিলাম, আমরা চোখ মুখে কিছু দেখতে না চাই, জল ঢালা, তেল ঢালা আমাদেরকে করেছে, খেতে দিয়েছে। আমার নাম গৌরী ঘোষ। আমার বাড়িতে গুলি মেরেছে প্রবীর শাহ, অশান্ত আর পলাশ দাস, আর প্রবীর শাহ আর অশান্ত হালদার। নাকি মিডিয়াতে টিভিতে খবর হচ্ছে নাকি আপনাদের মুসলমানরা তাড়িয়ে দিয়েছে? না, আমরা মুসলমান তাড়াইনি, আমরা মুসলমানের পার্টি করছি, তার লেগে তো আমরা মুসলিম হয়ে গেছি। কারা তাড়িয়েছে আপনাদের? বিজেপি প্রার্থীরা। কি হয়েছিল? আমাদের সব লুটপাট করে লেছে, বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেল দিয়েছে। কারা করেছে?
প্রবীর সাহারা সব বিজেপি প্রার্থীরা সবাই হিন্দু, মুসলিম নাই। কাল রাত্রে এখন আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে। আমরা কত প্রশাসন নিয়ে এনেছে বাড়ি থেকে। শান্তি মিছিল করেছে, হ্যাঁ ওই শান্তি মিছিল করেছে, আমরা তো করিনি। শান্তি মিছিল করেছে, ওই বাড়ি এসে বলতে পারতো যে কেন করেছো। ওর নামটা যে দিয়েছিল ওই বলতে পারতো যে থানা চলো, থানাতে যে নামটা চেক করতো যে কে নাম বলেছে না বলেছে। থানাতে তো যে যার নামে এফআইআর করুক তার তো নাম থাকবে, তার নাম না হলে তো এফআইআর হবে না। তো নিয়ে যেত কাকে এফআইআর করার লেগে, তখন ওকে শাস্তি দিত। তখন আমরা কি বলতাম না বলতাম তখন ওই করতো, আমার বাড়িতে অ্যাটাক করতো। হ্যাঁ 5টা গুলি চলেছে। এই গুলিটা চালালো কারা? প্রবীর সাহা চালাইছে, অশান্ত চালাইছে, বিজেপির মেম্বার, বিজেপির লোক। হ্যাঁ বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়ি? না মুসলমান চালায়নি। এই মুহূর্তে মুসলমানেরা যাবে আমার বাড়ি? একটা না দেখিনি, যায়নি তো কেন বলবো যে মুসলমান গেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যেটা শান্তি হবে সেটা করবে, আমরা পার্টিকে ভেড়ে দেবো। আপনার নাম? আমার নাম জ্যোতিকা দাস, বাড়ি আলী নস্করপুর। আসসালামু আলাইকুম। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অবস্থা খুবই ভয়াবহ। কয়েকদিন ধরে ওইখানে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো ওইটাকে সম্পূর্ণ রিভার্স করে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, ওইখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম ইন্ডিয়ায় একটা বড়সড় রকমের মুসলিম গণহত্যা হবে। আজকের ভিডিওটাও সেম ক্যাটাগরির। এইখানে আমি আপনাদেরকে আরো একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে ইন্ডিয়াতে আসলেও কেন মুসলিম গণহত্যাটা হবে এবং আমি কোন এভিডেন্সের উপর ভিত্তি করে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। ওইটাই মূলত এই ভিডিওতে আপনাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ইন্ডিয়ায় যে আসলে গণহত্যাটা হবে এবং কেন হবে এটা বোঝার জন্য আপনাদেরকে একটু পিছন থেকে শুরু করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমেই 1983 সালের একটা ঘটনার উপর একটু দৃষ্টিপাত করতে হবে। 1983 সালে নেলি নামে একটি গ্রামে 6 ঘন্টার ব্যবধানে, মাত্র 6 ঘন্টার ব্যবধানে 2000-এর উপরে মুসলমান হত্যা করা হয়। সত্যি বলতে তাদের কোনো দোষ ছিল না, তাদের দোষ শুধুমাত্র তারা মুসলমান, এই কারণেই তাদেরকে গণহত্যার শিকার হইতে হয়। এরপরে 1992 সালের দিকেও যদি আমরা দেখি, ওইখানেও আমরা দেখতে পারবো বিনা কারণে বাবরি মসজিদটা ভাঙা হয়, যেটা সম্পূর্ণভাবে কট্টর হিন্দুত্ববাদের প্রমাণ দেয়। এরপরে আসেন 2002 সালে গুজরাট গণহত্যার মাধ্যমে বিজেপি সরকার ক্ষমতায় আসে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তো অত্যাচার অনাচার আরো বৃদ্ধি পাইছে, এটা তো সবাই জানে। তো এই গেল মোটামুটি ইন্ডিয়ার একটা শর্ট ইতিহাস মুসলিম গণহত্যা চালানোর। আর এইটা তো ইতিহাস গেল, কিন্তু বর্তমানটা ইতিহাসের থেকে আরো বেশি খারাপ। তো বর্তমানেরও কয়েকটা ছোট ছোট ঘটনা আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে সবকিছুর যোগসূত্র কোথায় এবং কেন গণহত্যাটা হবে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। 2015 থেকে 18 সালে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার কারণে 44 জন মুসলমানকে প্রাণ দিতে হয়। কল্পনা করা যায়? কোনো দেশে শুনছেন কখনো যে গরুর মাংস খাওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়েছে? কিন্তু ইন্ডিয়াতে এটা হয়, এবং তারা তাদের নেচার, তাদের স্বভাব চরিত্র, তারা কতটা খারাপ এটা সবসময় তারা প্রকাশ করার চেষ্টা করে, মুসলমানদের উপর নির্যাতন করে। শুধু যে মুসলমানদের উপর নির্যাতন হয় বিষয়টা কিন্তু এমন না, তারা মোটামুটি হিন্দুবাদের সকল সম্প্রদায়ের উপর নির্যাতন চালায়। এইখানে আমি যেহেতু মুসলিম গণহত্যার বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতেছি, ওই জন্য আমি অন্যদিকে যাচ্ছি না, শুধুমাত্র মুসলমানদের উপর নির্যাতনের ঘটনাগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি। এরপর আসেন 2020 সালে দিল্লি দাঙ্গা। দিল্লি দাঙ্গার ভিডিও ফুটেজ দেখে কান্না করেনি এমন মানুষ খুব কমই আছে। তারপর 2022 সালে হিজাব নিষিদ্ধের মাধ্যমে মুসলমানদের উপর তাদের আধিপত্যের আরো একটা নজির তারা উপস্থাপন করলো। তারপরে 2023 সালে যে বুলডোজার কর্মসূচি, এটা তো সবাই জানে কিভাবে বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে মুসলিমদের ধন সম্পদ লুট করা হয়েছে, এটা সবাই জানে। তারপরে আসলো কি বর্তমানে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলটা পাশ করানোই হয়েছে মূলত মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলোর উপর সরকারের সরাসরি হস্তক্ষেপ করার জন্য। এখন আসেন আমরা একটু মুর্শিদাবাদের দিকে নজর দেই। মুর্শিদাবাদে কেন হঠাৎ করে আগুন জ্বলে উঠলো? মুর্শিদাবাদে আগুন জ্বলে ওঠার পিছনে অনেকগুলো কারণ আছে। এর ভিতরে যদি আমি মেজর কয়েকটা কারণ বলি, তার ভিতরে প্রথমত তারা মুসলিম, দ্বিতীয়ত তারা বাঙালি, তৃতীয়ত পশ্চিমবঙ্গে কোনোভাবেই বিজেপি সরকার তাদের মন্ত্রী বসাইতে পারতেছে না। তারা মমতাকে সরানোর জন্য অনেক সময় অনেক রকম পায়তারা করছে, কোনোভাবেই তারা পারতেছে না, যে কারণে এখন এসে এই ওয়াকফ বিলের ঘাড়ে পা দিয়ে, মুসলমানদের ঘাড়ে পা দিয়ে তারা একটা গণহত্যা চালানোর মাধ্যমে এই মমতা সরকারকে হটানোর একটা চেষ্টা করতেছে, সেই সাথে মুসলমান নিধনেরও একটা চেষ্টা তারা চালাচ্ছে। এখন এই ঘটনাগুলো আপনারা একটু কানেক্ট করার চেষ্টা করেন, তো এখন আপনারা বুঝতে পারবেন আমি কেন আপনাদেরকে বলতেছি ভারতবর্ষে আরো একটা মুসলিম গণহত্যা হবে। তাদের অতীত খারাপ, তাদের বর্তমান খারাপ, এবং অতি রিসেন্ট সময়ে তারা যে কার্যক্রমগুলো করতেছে তা থেকে তো আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই ভারতবর্ষে একটা মুসলিম গণহত্যা হবে। এখন সব থেকে বড় ভাববার বিষয় হচ্ছে যে এই গণহত্যাটা কিভাবে বন্ধ করা যায়, ভারতের মুসলমানদেরকে কিভাবে সুরক্ষিত করা যায়, তাদের অধিকার কিভাবে আদায় করা যায়, আদতেও কি ভারতের
মুসলমানরা তাদের অধিকার সাংগঠনিকভাবে আদায় করতে পারবে কিনা, বা 47-এর মতো দেশভাগের মাধ্যমে আবার একটি নতুন মুসলিম রাষ্ট্রের জন্মের মাধ্যমেই ভারতের মুসলমানদের দুঃখ দুর্দশা শেষ হবে কিনা, এটা সময়ের অপেক্ষা মাত্র। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারতে কি আদতে মুসলিম গণহত্যা হবে নাকি হবে না? এর সমাধান কি? আপনাদের যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। শুধুমাত্র গাজার জন্য দোয়া করলে হবে না, শুধুমাত্র ফিলিস্তিনের জন্য দোয়া করলে হবে না। ইহুদিদের বড় ভাই ভারতবর্ষের কাছে আমাদের মুসলিম ভাইরা জিম্মি আছে, তাদের জন্য দোয়া করতে হবে। সবাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আল্লাহ হাফেজ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।